সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা খুবই একটি মজার বিষয় শিখব, সেটি হচ্ছে সমাস। অনেকের কাছে এটি কিন্তু অত্যন্ত কঠিন একটি বিষয়। তো আজকে আমরা চেষ্টা করব এই কঠিন বিষয়টিকে খুব সহজভাবে উপস্থাপন করতে। তো শুরুতেই আমরা যেটি জানবো সেটি হচ্ছে সমাস কি? তো আপনি বলবেন যে হ্যাঁ, সমাস মানে হচ্ছে ব্যাকরণের একটি আলোচ্য বিষয় সমাস। এটি আমরা পড়ব। এটা তো আমরা সবাই জানি যে সমাস মানে হচ্ছে এটি বাংলা ব্যাকরণের একটি আলোচ্য বিষয় এবং এটি কিন্তু বাংলা ব্যাকরণের শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। কারণ কি? কারণ হচ্ছে সমাস মানে হচ্ছে শব্দ গঠনের একটি উপায়। তো এবার আমরা প্রথমে জানবো হচ্ছে সমাস কি, তারপরে হচ্ছে সমাস কিভাবে নির্ণয় করতে হয় এবং কিভাবে সমাসে ব্যাস বাক্যে করতে হয় সবগুলো বিষয় আমরা জানবো। তো শুরুতেই আমরা একটু দেখি যে সমাস কি। তো আমরা জানি যে সমাস মানে হচ্ছে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। এখন প্রশ্ন হচ্ছে সন্ধি মানেও কিন্তু মিলন। তাহলে সমাস আর সন্ধির মধ্যে পার্থক্য কি? তা আমরা একটা বিষয় জানবো যে সমাস মানে হচ্ছে পদের মিলন আর সন্ধি মানে হচ্ছে ধ্বনি বা বর্ণের মিলন। তাহলে আমরা একটু জানতে পারি যে অর্থ সম্বন্ধ আছে এরকম একাধিক পদের এক পদে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটিকে আমরা কি বলি? সমাস বলি। তাহলে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থ সম্পর্ক, অর্থাৎ অর্থের দিক থেকে সম্পর্ক আছে এরকম একাধিক পদের এক পদে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটির নাম হচ্ছে সমাস। যেমন আমরা যদি বলি সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, আমরা যদি বলি বই ও পত্র, বইপত্র। এখন এই যে একই টাইপের বিষয়, যদি বলি স্বামী স্ত্রী, স্বামী ও স্ত্রী, এগুলো কিন্তু সমাস। কিন্তু আমি যদি বলি স্বামী স্ত্রী না বলে যদি আমি বলি স্বামী ও কলম, এটি কিন্তু সমাস হবে না। কেন? কারণ স্বামীর সাথে কলমের কিন্তু অর্থগত দিক থেকে তেমন কোনো সম্পর্ক নাই। তার মানে অর্থ সম্পর্ক আছে এরকম একাধিক পদকে বা শব্দকে যখন আমরা একটি পদে পরিণত করব, সেই প্রক্রিয়াটির নাম কি? সেটির নাম হচ্ছে সমাস। এবার আসেন, সমাস জানতে গেলে আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে, যেগুলো না জানলে আমরা কিন্তু সমাস নির্ণয় করতে পারবো না। তো আমরা সাধারণত যে প্রতিযোগিতামূলক যে পরীক্ষা হয়, সেখানে কিন্তু আমরা যে ধরনের প্রশ্ন থাকে যে সমাস নির্ণয়, তারপরে হচ্ছে সমাসের যে ব্যাস বাক্য। তো এগুলো জানতে গেলে আমাদের যেটা করতে হবে, আরো মানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে। যেমন আমরা যদি বলি সমস্ত পদ কি? তো আমরা একটা বিষয় জানবো যে সমস্ত পদ মানে হচ্ছে সমাসবদ্ধ যে পদ বা সমাসের প্রক্রিয়ায় যে সমাসবদ্ধ পদ, সেটির নাম হচ্ছে সমস্ত পদ। যেমন আমরা যদি বলি তাহলে সিংহাসন, এটি কিন্তু একটি সমস্ত পদ। আমরা যদি বলি ব্যাস বাক্য, সমস্ত পদকে ভাঙলে আমরা যে বাক্যাংশ করা হয় সেটির নামই হচ্ছে ব্যাস বাক্য। সহজ কথা যদি আমরা বলি, ব্যাস মানে কি? অর্থাৎ একটা বৃত্তের ব্যাস মানে হচ্ছে কি? একটা পুরো একটা অংশ। তাহলে ব্যাস বাক্য মানে পুরো বাক্য। যেমন আমরা যদি বলি সিংহ চিহ্নিত আসন, এটি কিন্তু ব্যাস বাক্য। এবার আমরা যদি বলি সমসমান পদ, আমাদের যে সমস্ত পদ থাকে বা সমাসবদ্ধ পদ থাকে, এটার প্রত্যেকটা পদকে বলা হয় সমসমান পদ। যেমন আমরা যদি বলি যে সিংহাসন, এর মধ্যে সিংহ, আসন প্রত্যেকটাই সমসমান পদ। এবার আমরা যদি দেখি পূর্বপদ কি? সমাসবদ্ধ পদের যে প্রথম পদ, এটিকে বলা হয় পূর্বপদ। যেমন আমরা যদি বলি সিংহাসনের মধ্যে সিংহ একটি পূর্বপদ। এবার পরপদ কোনটি? সমাসবদ্ধ পদের যে পরের যে পদ, এটিকে বলা হয় পরপদ বা উত্তরপদ। তাহলে আমরা জানলাম যে পরপদের আরেকটি নাম হচ্ছে উত্তরপদ। তাহলে পরপদের আরেকটি নাম কি? উত্তরপদ। এবার আমরা একটু সরাসরি উদাহরণে চলে যাব। যেমন আমরা যদি বলি সিংহ চিহ্নিত আসন, আমরা একটু আগে যেটি পড়ে আসলাম সেটি হচ্ছে যে এই যে পুরো একটা বাক্য সিংহ চিহ্নিত আসন, এটি তো ব্যাস বাক্য। তো এর মধ্যে সিংহাসন যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে সমস্ত পদ। কেন সমস্ত পদ? কারণ এই সিংহাসনের মধ্যে কিন্তু সিংহ চিহ্নিত আসন এই সবগুলো পদই বিদ্যমান। অর্থাৎ সিংহ চিহ্নিত আসন এই সবগুলো পদকে বা সমস্ত পদগুলোকে আমি একটি পদে প্রকাশ করতেছি, সেটি নাম হচ্ছে সিংহাসন। তাহলে আমরা সিংহাসনকে কি বলবো? আমরা বলবো এটি একটি সমস্ত পদ। এবার আমরা যদি বলি ব্যাস বাক্য, তাহলে আমরা একটু আগেই বলছি যে ব্যাস বাক্য মানে কি? পুরো বাক্য। তাহলে আমি পুরো বাক্যটাকে আমরা কিভাবে প্রকাশ করবো? আমরা বলবো সিংহ চিহ্নিত আসন, এটি কিন্তু একটি ব্যাস বাক্য। এবার আমরা যদি বলি সমসমান পদ, তাহলে একটু খেয়াল করেন, এখানে সিংহ একটা পদ, আসন একটা পদ। এই যে সমস্ত পদের যে প্রত্যেকটি পদ, এই প্রত্যেকটি নামই হচ্ছে সমস্ত পদ, যেটা অর্থাৎ সমস্ত পদের প্রত্যেকটি পদকে বলা হয় সমসমান পদ। তাহলে আমরা কি জানলাম যে এখানে আমরা যদি বলি সিংহাসনকে যদি সমস্ত পদ বলি, এটার মধ্যে দুটো পদ আছে, একটি হচ্ছে সিংহ, একটি হচ্ছে আসন। এই প্রত্যেকটি পদই হচ্ছে সমসমান পদ। এবার আমরা যদি বলি পূর্বপদ, তাহলে সমস্ত পদের যে প্রথম পদ থাকে, সেই প্রথম পদটিকে কি বলা হয়? প্রথম পদটিকে বলা হয় পূর্বপদ। আমি আবারও বলছি, সমস্ত পদের যে প্রথম পদ থাকে, এই প্রথম পদটিকে বলা হয় পূর্বপদ। যেমন সিংহ, এটি একটি পূর্বপদ। এবার আমরা যদি বলি পরপদ কোনটি?
তবে একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে এই পরপদের আরেকটি নাম কিন্তু উত্তরপদ। তাহলে আসন এটি হচ্ছে কি পরপদ বা উত্তরপদ। এবার আমরা সমাসের বৈশিষ্ট্য জানবো, অর্থাৎ সমাসের কাজ কি বা সমাসের বৈশিষ্ট্যটা কি। সমাস হচ্ছে বাক্যে শব্দের বা পদের, আমরা শব্দের বলতে পারি বা পদের বলতে পারি, ব্যবহারটা সংক্ষেপ করে। যেমন আমরা যদি বলি যে আপনি সিংহ চিহ্নিত আসনে বসেন, এটি কিন্তু অনেকগুলো পদ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি বলি প্লিজ আপনি সিংহাসনে বসেন, তাহলে এই যে পদের ব্যবহারটা আমরা কি করি, আমরা সংক্ষেপ করি। তাহলে এটি একটি সমাসের কাজ, এটি সমাসের কি, এটি একটি বৈশিষ্ট্য। এবার আমরা যদি বলি দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা জানলাম কি হয়, সমাসের প্রক্রিয়ায় নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি হয়। কারণ আমরা আগেই জানি যে সমাস এটি কিন্তু শব্দ গঠনের একটি উপায়। তাহলে মোরাল অফ দ্য স্টোরি, আমরা আজকের এই মানে সংক্ষিপ্ত সময় আমরা যেটি জানলাম সেটি হচ্ছে সমাস কি, আমরা সমাসের যে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সমাস নির্ণয় করতে জানতে হয়, আবার সমাসের বৈশিষ্ট্য কি, এই বিষয়গুলো যদি আমরা জানি, তাহলে আমরা যখন সমাস নির্ণয় করব বা আমরা সমাসের ব্যাস বাক্য শিখব, তখন কিন্তু আমরা খুব সহজে সেগুলো আমরা আনসার করতে পারবো।